All the students of Turkey Bandar Secondary Girls School are welcomed to our online basis English class method. I am Nurullah Anwar Rubin here with you. Now I am here with the new topics. So let's see our topics for today. Sentence. It is known to you all the English grammar books starts with sentence for their discussion of English grammar. A student must have vast knowledge about sentence to start English grammar, because at first every student should identify what kind of sentence is it. So I would like to start my first topic about English. For better understanding, I would like to speak in Bengali. তাহলে দেখো, আমি বলেছিলাম প্রত্যেকটা ইংলিশ গ্রামার বইতে তোমরা দেখবা তাদের আলোচনা শুরু করেছে সেন্টেন্স দিয়ে। তার মানে এখান থেকেই আমরা বুঝতে পারি একটা গ্রামারের ক্ষেত্রে অর্থাৎ গ্রামারের আলোচনার ক্ষেত্রে সেন্টেন্স কতটা এসেনশিয়াল। তো আজকে আমরা সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব, আর এই সেন্টেন্সটা মূলত ফর অল ক্লাসেস স্টুডেন্ট, সব শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যই সেন্টেন্স জরুরি। ক্লাস 9 এবং 10 এদের জন্য আমার ক্লাস হলেও ক্লাসের প্রাথমিকের দিকগুলো সেটা 6, 7, 8, 9 সকল স্টুডেন্টদের জন্যই মাস্ট বি মোর ইউজফুল। ওকে, তাহলে আমরা শুরু করি সেন্টেন্স। At first we have to know what is sentence. I want to start with the question what is sentence. আমরা বাংলায় পড়েছিলাম বাক্য কি। আমরা সাধারণত জানি পাশাপাশি কয়েকটি ওয়ার্ড বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। আমাদের ইংলিশটাও তার যে ব্যতিক্রম নয়, ঠিক অনুরূপেই। When some group of words express the attitude of a speaker clearly, or when we get a clear concept from a speaker is called sentence. তাহলে আমরা লিখতে পারি পাশাপাশি কয়েকটি অর্থপূর্ণ ওয়ার্ড বসে যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। ইংরেজিতে বললে আমরা বলবো কি, এ গ্রুপ অফ মিনিংফুল ওয়ার্ডস হুইচ মেক্স এ কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স। আশা করি বিষয়টা তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। যখন পাশাপাশি কয়েকটি অর্থপূর্ণ ওয়ার্ড বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। আই উড লাইক টু give an example for your better understanding. EX, short form of example. I write a letter. I একটা ওয়ার্ড,
WRIT রাইট একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, লেটার একটা ওয়ার্ড। এখানে আই আর এ বর্ণনা, যেহেতু একটা পুরো অর্থ দিচ্ছে একটা ওয়ার্ড। এখন আমরা যদি ওয়ার্ডগুলোর অর্থ করি তাহলে কি হয়, আমি লিখি একটি চিঠি। এবার আমরা এটাকে সাজাই, তাহলে কি হয়, আমি একটি চিঠি লিখি। অর্থাৎ ইংরেজিতে আমরা যখন পড়ব বা একটা বাক্য লিখব তখন হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কিন্তু বাংলায় যখন আমরা পড়তে যাই তখন হয় প্রথমে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব। অর্থাৎ এই হচ্ছে আমাদের বাংলা আর ইংরেজির পার্থক্য। এরপর এক্সটেনশন বা কমপ্লিমেন্টের জন্য আমরা যা যা আনবো ওইটা ভিন্ন ব্যাপার। তাহলে আমরা কি পেলাম, এখানে আমরা আই একটা ওয়ার্ড পেলাম, রাইট একটা ওয়ার্ড পেলাম, এ পেলাম, লেটার পেলাম। এই কয়টা মিলিয়ে যখন আমরা বুঝতে পারি, বক্তার মনোভাব পুরোপুরি ক্লিয়ার কনসেপ্ট পাই, তখন সে সেন্টেন্স। তাহলে আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি, এ একটা সেন্টেন্সের উদাহরণ। এবার আমি আর একটা বিষয় সম্পর্কে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে একটা সেন্টেন্স হতে হলে তার অবশ্যই নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। A sentence must have 3 conditions. Please look. A group of words arranging complete sense. যখন আমরা একটা বাক্য বলবো অর্থাৎ সেন্টেন্স বলবো তখন সেখানে অবশ্যই আমরা বুঝি কতগুলো শব্দ থাকবে, একগুচ্ছ বা একদল শব্দ থাকবে, সেগুলো অবশ্যই অ্যারেঞ্জিং হতে হবে। তারপরে আমাদের কমপ্লিট সেন্স, পূর্ণ ভাবটা প্রকাশ করতে হবে। এবার দেখো, আমরা এই গ্রুপ অফ ওয়ার্ডস, আমি যদি এই বাক্যটাকে এভাবে লিখতাম, এ লেটার, আই রাইট, দেখো আমার এখানে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডই আছে। আমি এখানে যে ওয়ার্ডগুলো লিখছি সব ওয়ার্ডগুলো এখানে আছে, এ আছে, লেটার আছে, আই আছে, রাইট আছে। কিন্তু আমার ওয়ার্ডগুলো নট অ্যারেঞ্জড। আর নট অ্যারেঞ্জড এই ওয়ার্ডসগুলো যেহেতু সাজানো নয়, সুতরাং এই ওয়ার্ড দিয়ে এখন পূর্ণ ভাব বোঝা যাচ্ছে না, তাই এটি সেন্টেন্সের মধ্যে পড়বে না। সেন্টেন্সের ভিতরে পড়তে হলে অবশ্যই ওয়ার্ডগুলো আমার একদল শব্দ লাগবেই, ওয়ার্ডগুলো অবশ্যই অ্যারেঞ্জিং লাগবে। আর যখনই ওয়ার্ডগুলো সাজানো হবে সুন্দর করে, তখনই সে একটা কমপ্লিট সেন্স দিবে। আর যখনই কমপ্লিট সেন্স দেবে তখনই এটা একটা সেন্টেন্স হবে। আমি এখানে আর একটা বিষয় তোমাদের সাথে আলোচনা করে যেতে চাই, যেটা আমাদের একান্তই জানা জরুরি। যেমন এখানে আই হচ্ছে সাবজেক্ট, আর পুরো অংশটা যদি আমরা আন্ডারলাইন করি, বাকি যতটুকু আছে এ হচ্ছে প্রেডিকেট। এখন সাবজেক্ট কি, একটা সেন্টেন্সের ভিতরে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সে হচ্ছে সাবজেক্ট। সে কি সাবজেক্ট, তোমরা এটা খাতায় টুকে নিতে পারো। একটা বাক্যের ভিতরে যার সম্পর্কে কিছু বলা হয় সে হচ্ছে সাবজেক্ট। প্রেডিকেট কি, এই সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমি আর একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আমরা একটা সেন্টেন্সের একটু গঠন এখানে দেখে যাব। যেমন আমি গ্রুপ অফ ওয়ার্ডস নিলাম, এবার অ্যারেঞ্জিংয়ের বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই। অবশ্যই একটা সেন্টেন্স করতে হলে, আমি কিন্তু একটু আগেও দেখিয়েছিলাম যে আমাদের বাংলা বাক্য তৈরি করতে গেলে প্রথমে বসে কর্তা, তারপরে কর্ম, শেষে বসে ক্রিয়া। যদি বাক্য দীর্ঘ না হয়, দীর্ঘ হলে অতিরিক্ত কিছু আসতে পারে, কমপ্লিমেন্টের জন্য এক্সটেনশন হতে পারে। আর ইংরেজির ক্ষেত্রে আমরা পড়েছিলাম প্রথমে সাবজেক্ট, তারপরে বসতো ভার্ব, তারপরে বসছিল কি অবজেক্ট। এই যে ক্লিয়ার, এইটা একটু আমি তোমাদের আরও ক্লিয়ার করতে চাই। যেমন এখানে আই হচ্ছে সাবজেক্ট, রাইট হচ্ছে ভার্ব, আর এ লেটার এটা হচ্ছে কি অবজেক্ট। অর্থাৎ এই যে সাজানোটা, এই যে স্ট্রাকচারটা, এইটা আমাদের অবশ্যই জানতে হবে। সো আশা করি তোমরা সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের
গঠনের যে তিনটি শর্ত সেটাও জেনেছো এবং একটা সেন্টেন্সের আপাতত যে স্ট্রাকচার সেটাও জানতে পেরেছো। নাও আই উড লাইক টু প্রসিড অন। এবার আমরা জানবো কাইন্ডস অফ সেন্টেন্স। সেন্টেন্সকে কয়েকভাবে বিভাজন করা হয়েছে। এর ভিতরে অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্সেস আর কাইন্ডস অফ 5। আমি এখন অ্যাকর্ডিং টু মিনিং according to meaning sentences are kinds of 5। আমরা এখন এই 5 ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে অর্থের দিক দিয়ে সেন্টেন্সে 5 প্রকার সেইটা আমরা জানব। লেটস সি। অ্যাসার্টিভ, assertive sentence, বিবৃতি বা বর্ণনামূলক বাক্য, প্রশ্নসূচক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য, অবজেক্টিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য, and last exclamatory sentence। বিস্ময়সূচক বাক্য। Let's have an identity about sentences. Assertive sentence বিবৃতিমূলক বাক্য, যখন বা যে বাক্যগুলো দিয়ে সাধারণত কোনো স্টেটমেন্ট প্রকাশ করা হয় বা কোনো বক্তব্য বর্ণনা দেওয়া হয় সেটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এ সেন্টেন্স দ্যাট মেক্স এ স্টেটমেন্ট। Assertive sentence is a sentence that makes a statement is called assertive sentence। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বুঝতে পারি। আমি আরেকটু সহজ করে বলছি। অ্যাসার্টিভ সেন্টেন্স, তোমরা যখন কোনো প্যারাগ্রাফ লিখো বা প্যারাগ্রাফ দেখো, সেখানে দেখবে এখানে কোনো প্রশ্ন করা হয় না, কারো কাছে কোনো কিছু জানতে চাওয়া হয় না, প্রার্থনা করা হয় না, বিস্ময় বা আবেগ প্রকাশ করা হয় না। ওইখানে যতগুলো সেন্টেন্স আমরা পাই এই সব সেন্টেন্সগুলোই কি অ্যাসার্টিভ ফর্মে লেখা থাকে। নেক্সট, ইন্টারোগেটিভ সেন্টেন্স। Interrogative sentence is a sentence that asks a question is called interrogative sentence. Imperative sentence, I'd like to say again about interrogative sentence. Interrogative sentence must have an interrogation mark after the finishing of sentence, I mean at the ending of sentence. Imperative sentence
is a sentence that expresses the mode of order, request, advice, prohibition, etc. যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, নির্দেশ, নির্দেশনা ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। অবজেক্টিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। অবজেক্টিভ সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস উইশ অর প্রেয়ার ইজ কল্ড অবজেক্টিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, অর্থাৎ কারোর জন্য কোনো দোয়া বোঝায় বা প্রার্থনা বোঝায়, মনের কোনো ইচ্ছা প্রকাশ করা হয়, তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলা হয়। এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্যটা আমরা জানবো এবার। এক্সক্লামেটরি সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেস ইমোশন or a strong desire is called exclamatory sentence. যে সেন্টেন্স দ্বারা মনের হর্ষ বিষাদ বা বিস্ময় প্রকাশ করা হয় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। আশা করি তোমাদের কাছে সেন্টেন্সটা ক্লিয়ার হয়েছে। আমি ক্লিয়ার কনসেপ্টের জন্য আরও একবার বাংলায় বলে দিচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা বা বিবৃতি প্রদান করা হয়। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জানতে চাওয়া বা প্রশ্ন করা হয়, আর এই সেন্টেন্সের শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, নির্দেশ, নির্দেশনা, অনুরোধ, প্রস্তাব এগুলো বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। অবজেক্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয় তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। এক্সক্লামেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা মানে আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। এবার আমরা এই সেন্টেন্সগুলোর একটু কাইন্ডস নিয়ে আলোচনা করতে চাই। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা দুটি প্রকার পাই, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। হ্যাঁ বোধক বাক্য, না বোধক বাক্য। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা হ্যাঁ সূচক মনোভাব প্রকাশ পাবে তাকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হিসেবে ধরব। আর নেগেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্স দ্বারা না বোধক বিবৃতি প্রকাশ করা হবে। আমরা উদাহরণ দিয়ে বিষয়টা একটু ক্লিয়ার করি। প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে আমার না বোঝায় এরকম কোনো কিছুই নাই। এবার আমি নেগেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ দিতে চাই, আই ডু নট ইট রাইস। অর্থাৎ আমার এই সেন্টেন্স দিয়ে মনোভাব প্রকাশ পাচ্ছে কি? আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। আর আমার প্রথম যে সেন্টেন্স ছিল আমি ভাত খাই। তাহলে এখানেই আমরা সহজে বুঝতে পারি যে আমি ভাত খাই এখানে হ্যাবোধক বিবৃতি, আমি ভাত খাই না এখানে নাবোধক বিবৃতি। তাহলে এবার আমরা জানবো যে একটা নেগেটিভ সেন্টেন্সে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি সহজে। যেমন যদি নেগেটিভ সেন্টেন্সের ভিতরে আমরা কখনো এই ওয়ার্ডগুলো পাই তাহলে আমরা বুঝবো এটা নেগেটিভ সেন্টেন্স। যেমন নো, নট, নেভার, নাথিং, little, few, hardly, scarcely, no, not, never, আরও পেতে পারি আমরা none, etc. অর্থাৎ
এইগুলো যদি আমরা কোনো সেন্টেন্সের ভিতরে যুক্ত দেখি, নো, নট, নেভার, নাথিং, লিটল, ফিউ, হার্ডলি, স্কার্সলি, নান, ইটিসি, আরেকটা আছে আমি সেটাও লিখে দিচ্ছি, সেলডম। এছাড়াও আরও কিছু রয়েছে। তাহলে এই ওয়ার্ডগুলো যদি আমরা কোনো সেন্টেন্সের ভিতরে পাই, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে পাই, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো যে এটা নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার হলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটি প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কি? যে সেন্টেন্স দ্বারা হ্যাবোধক বিবৃতি প্রকাশ করা হয়। আর নেগেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্স দ্বারা নাবোধক বিবৃতি প্রকাশ করা হয়। তাহলে আমরা এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সের আলোচনা থেকে বেরিয়ে যাচ্ছি। দুই নম্বরে ছিল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স বিবৃতি বা বর্ণনা, প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নসূচক। প্রশ্নসূচক বাক্য। আমরা আগে জেনেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট আস্কস something or that ask question is called an interrogative sentence. An interrogative sentence must have a question mark or interrogation mark at the ending of the sentence. অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকেও দুইভাবে পাই। এও অ্যাফার্মেটিভ রূপে থাকতে পারে, আবার নেগেটিভ রূপেও থাকতে পারে। তাহলে অ্যাফার্মেটিভ রূপে যে থাকবে তার একটা এক্সাম্পল আমরা দেব, নেগেটিভ রূপেও একটা এক্সাম্পল দেব। যেমন আর ইউ ইল, তুমি কি অসুস্থ? এখানে আমরা প্রশ্ন করেছি কি দিয়ে? অক্সিলিয়ারি ভার্ব আর দিয়ে, আর ইউ ইল। অর্থাৎ এই প্রশ্নের উত্তরটা আমরা ইয়েস বা নো দিয়ে শেষ করতে পারি। আবার নেগেটিভ, যেমন আমি লিখলাম আরন্ট ইউ ইল, তাহলে তুমি কি অসুস্থ নয়? তুমি অসুস্থ নয় কি? তাহলে দেখা যায় এখানে নাবোধক একটা ভাব প্রকাশ পাচ্ছে, আবার এখানে কি হ্যাঁ সূচক ভার্ব। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকেও কি আমরা দুইটা ফর্মে পাইলাম, অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। এবার আমরা দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স পাই। যেমন তোমরা অবশ্যই এটা তোমাদের জানা আছে, ইয়েস নো কোয়েশ্চেন। অর্থাৎ আমরা ইয়েস নো কোয়েশ্চেন যখন পড়ি, যার উত্তরে আমরা ইয়েস বা নো বললেই হয়ে যায়। আর একটা হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন। অর্থাৎ ইন্টারোগেটিভ প্রশ্নকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো কিন্তু এই দুইটা ভাবেই করা হইবে, হয় ইয়েস নো কোয়েশ্চেন অথবা ডব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে হবে। তাহলে ইয়েস নো কোয়েশ্চেন যেটা হবে, সেই প্রশ্নটা অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হবে। অর্থাৎ এখানে প্রথমে একটা অক্সিলিয়ারি ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে মূল ভার্ব বসবে, প্রিন্সিপাল ভার্ব, তারপরে এক্সটেনশন বা অবজেক্ট আমরা যা বলি, এর সাথে অবশ্যই কী লাগবে? একটা কোয়েশ্চেন মার্ক লাগবে। এবার আমরা একটু উদাহরণ দেই। যেমন আর ইউ কামিং, আর ইউ কামিং হিয়ার। তাহলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। আর ইউ কামিং হিয়ার, তুমি কি এখানে আসতেছো? উত্তরে ইয়েস অর নট, দুইটার যে কোনো একটা বললেই হয়ে যাবে। নেক্সটে আমরা দেখব ডব্লিউএইচ কোয়েশ্চেন। অর্থাৎ ডব্লিউএইচ কোয়েশ্চেনটা কি? এখানে এবার আমাদের একটু জানতে হবে ডব্লিউএইচ কিছুগুলো ওয়ার্ড আছে, ডব্লিউএইচের কতগুলো ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো আমরা এখন এখানে জানব। যেমন হু, হুইচ, হোয়ার, হোয়াই, হোয়েন, whom,
হোয়াট, হাউ, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা আর একটা লিখতে পারি হুজ, WHOSE। অর্থাৎ এই WH ওয়ার্ডগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স স্টার্ট হয় তাহলে সেটা অবশ্যই হবে WH কোয়েশ্চেন। আমরা একটা এক্সাম্পল দেই। আচ্ছা, এর আগে আমরা এর একটা স্ট্রাকচার দিয়ে দেই। যেমন আমরা প্রথমে WH ওয়ার্ড ব্যবহার করব, এরপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব, তারপর এক্সটেনশন যদি কিছু প্রয়োজন বা অবজেক্ট যদি লাগে তাহলে আমরা অবজেক্ট লিখব। এরপর যেমন আমি এখানে একটা উদাহরণ দেব, হোয়াট দিয়ে আমি দেই। হোয়াট আর ইউ ইটিং নাও? হোয়াট আর ইউ ইটিং নাও? তুমি এখন কি খাইতেছো? তুমি এখন কি খাইতেছো? তাহলে আমরা এখন দেখলাম WH ওয়ার্ড শুরুতে বসলো, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স আর হওয়ার কারণে মূল ভার্বের সাথে আইএনজি হয়েছে, তারপরে এক্সটেনশন শুধু নাও, এরপরে আমরা শেষে ইন্ট্রোগেশন মার্ক দিয়ে দিলাম। তাহলে আমরা এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থেকে দুইটা জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সেই জিনিস দুইটা হচ্ছে কি, এই সেন্টেন্সটাও আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ হতে পারে, এটা হলো এক। 2 নম্বর হচ্ছে আমরা 2 ধরনের প্রশ্ন করি, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন আর একটা হচ্ছে WH কোয়েশ্চেন, যা আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ভিতরে পাই। অর্থাৎ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তখনই হবে যখন একটা সেন্টেন্স শেষে অবশ্যই সেন্টেন্সটা মিনিংফুল হতে হবে, স্ট্রাকচার অনুযায়ী হতে হবে, শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে। ওকে, নো মোর অ্যাবাউট ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য। এবার একটু আমরা বাংলার আলোচনায় যাই। অনুজ্ঞা বলতে কি কি বোঝায়? অনুজ্ঞার ভিতরে অনেক কিছুই থাকতে পারে, যেমন আদেশ, অর্ডার, উপদেশ, অ্যাডভাইস, নির্দেশ বা নির্দেশনা, কমান্ড, অনুরোধ, রিকোয়েস্ট, প্রস্তাব, প্রপোজ, নিষেধ, প্রহিবিশন। অর্থাৎ অনুজ্ঞার ভিতরে আমাদের এইগুলো থাকতে পারে: আদেশ, উপদেশ, নির্দেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ। তাহলে এইগুলো যদি থাকে, অর্থাৎ এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস অর্ডার, অ্যাডভাইস, কমান্ড, রিকোয়েস্ট, প্রপোজ, প্রহিবিশন ইজ কল্ড অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটাও আমরা ঠিক দুইভাবে পেতে পারি। অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। তাহলে আমরা অ্যাফার্মেটিভে কী পাবো আর নেগেটিভে কী পাবো একটু উদাহরণ দিই। যেমন ডু দ্য সাম, অঙ্কটি করো। আবার এর নেগেটিভ ফর্মে আমরা কী পাবো? যেমন ডু এর সাথে আমি যদি একটা নট লাগাই, অর্থাৎ ডন্ট, ডু দ্য সাম, অঙ্কটি করো না।
তাহলে আমরা কি পেলাম, এর অ্যাফার্মেটিভ ফর্মও পেলাম, নেগেটিভ ফর্মও পেলাম। এবার আমি ইম্পারেটিভ সেন্টেন্স সহজে চেনার কিছু উপায় বলে দিচ্ছি, অবশ্যই তোমরা এগুলো নোট করে রাখবে। অর্থাৎ একটা ইম্পারেটিভ সেন্টেন্স সে মাস্ট ইট উইল বি স্টার্ট উইথ ভার্ব, অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হয়। এই ভার্বটা এইমাত্র আমি দেখাইছি, সেটা অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। যেমন এই ভার্বটা হতে পারে ডু, আবার ডোন্ট। ওকে, এরপরে এই সেন্টেন্সের ভিতরে থাকতে পারে অলওয়েজ, যেমন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমাকে একটা উপদেশ করা হলো। সেন্টেন্সের ভিতরে থাকতে পারে নেভার, নেভার ডু ইট, কখনো এটা করো না। এখানে অনুরোধ বোঝানোর জন্য প্লিজ থাকতে পারে, যেমন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি এ পেন, এগুলো থাকতে পারে। তাহলে আমরা এ পর্যন্ত কী পেলাম, ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ডু বা ডোন্ট, অলওয়েজ, নেভার, প্লিজ। প্রস্তাব বোঝানোর জন্য থাকতে পারে, যেমন অথবা এটা রিকোয়েস্টের জন্য থাকতে পারে লেট, যেমন লেট মি গো। আবার প্রস্তাব বোঝানোর জন্য থাকতে পারে লেটস, লেটস হ্যাভ এ পিকনিক, লেটস হ্যাভ এ ক্রিকেট ম্যাচ, লেটস প্লে। এ ধরনের প্রস্তাবমূলক যে ওয়ার্ডগুলো থাকবে, অর্থাৎ আমরা সহজে বুঝবো লেটস দিয়ে অর্থাৎ প্রস্তাব বোঝানো হয়। এছাড়া আমরা সহজে এই জিনিসটা বুঝে নেব যে ভার্ব দিয়ে শুরু হবে, ডু, যেমন ডু বা ডন্ট নেগেটিভ ফর্মে থাকতে পারে, অলওয়েজ থাকবে, নেভার থাকবে, প্লিজ থাকবে, লেট থাকবে, ইট লেটস থাকতে পারে। এইগুলো যদি যুক্ত থাকে কোনো সেন্টেন্সে, তাহলে আমরা অবশ্যই সেটাকে ইম্পারেটিভ ধরবো, যদি আদেশ উপদেশ নিষেধ বুঝায়। কিন্তু নেভার দিয়ে তো আবার, যেমন আই নেভার গো, আই নেভার মিক্স উইথ দ্য ব্যাড বয়, আমি কখনো খারাপ ছেলেদের সাথে মিশি না, এই সেন্টেন্স দিয়ে কিন্তু আবার ইম্পারেটিভ হবে না। অবশ্যই নেভার দিয়ে যখনই আমাদের কোনো আদেশ উপদেশ নিষেধ নির্দেশ নির্দেশনা প্রস্তাব এইগুলো বোঝাবে, তখন কিন্তু আমরা এটা বুঝবো। আগে না, এই ব্যতিক্রমটাও জেনে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কেও আলোচনা করলাম। এরপরে থাকে অপটেটিভ। ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। আমরা একটু আগে বলেছিলাম an optative sentence is a sentence that express wish or prayer, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা করা হয়। তোমরা সাধারণত জানবে, যারা মুসলিম তারা বিশেষ করে জানবে, বাড়িতে যখন কোনো দোয়া বা মিলাদের আয়োজন করা হয়, দোয়ার শেষে যখন ইমাম সাহেব মোনাজাত ধরেন, হুজুর মোনাজাত ধরেন, তখন তিনি যা বলবেন সব অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ কারো না কারোর জন্য কি দোয়া বা প্রার্থনা করা হয়। এক্ষেত্রে অপটেটিভ সেন্টেন্সটা আমরা একটু জেনে নেই। অপটেটিভ সেন্টেন্স, এই অপটেটিভ সেন্টেন্সের ও দুটো রূপ হতে পারে, যেমন অ্যাফার্মেটিভ আবার নেগেটিভ। এখন অ্যাফার্মেটিভের একটা এক্সাম্পল দিলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন আমি বললাম মে ইউ বি হ্যাপি, তুমি কি হও, সুখী হও। এবার এটা নেগেটিভ সেন্স কীভাবে প্রকাশ করবে আমরা একটু দেখি। মে ইউ নট বি আনহ্যাপি, অর্থাৎ তুমি অসুখী হইও না। তাহলে এখানে একটা নাবোধক সেন্স প্রকাশ পাচ্ছে। সুতরাং নেগেটিভ, অর্থাৎ আমাদের অপটেটিভ সেন্টেন্সটা ইচ্ছা বা প্রার্থনা, সেটাও কি অ্যাফার্মেটিভ হতে পারে, আবার নেগেটিভ হতে পারে। তবে অপটেটিভ সেন্টেন্স চেনার একটু কৌশল আছে। আমরা অপটেটিভ সেন্টেন্সের স্টারটা মে দিয়ে ম্যাক্সিমাম সময় পাই। মে থাকে, তারপরে সাবজেক্ট থাকে, তারপরে হয়তো বা বি ভার্ব বা ভার্ব থাকবে। আমরা ভার্ব লিখে দিই, বা বি ভার্ব, ভার্ব দিয়ে শুরু হতে পারে, তারপর শেষে একটা অ্যাডজেক্টিভ থাকতে পারে। এই এছাড়াও কিন্তু অবজেক্টিভ সেন্টেন্স এটার একটা উপায় আছে, সেটা হচ্ছে লং লিভ শব্দটা থাকে, অর্থাৎ লং লিভ মানে দীর্ঘজীবী হোক।
যেমন এটা দিয়ে আমরা একটা এক্সাম্পল দিতে পারি, লং লিভ মাই ফাদার, আমার বাবা দীর্ঘজীবী হোক। তাহলে এছাড়াও আরও কিছু ওয়ার্ড থাকতে পারে। আমরা লং লিভ যদি যুক্ত পাই, মে যুক্ত পাই, তাহলে আমরা বুঝে নেব এটা কি অপটেটিভ সেন্টেন্স। কিছু ক্ষেত্রে পার্থক্য হতে পারে। তাহলে আমরা অপটেটিভ সেন্টেন্স সম্পর্কেও জানলাম। এবারে আমরা জানবো দ্য লাস্ট এক্সক্লামেটরি সেন্টেন্স। বিস্ময়সূচক বাক্য মাস্ট হ্যাভ অ্যান এক্সক্লামেশন মার্ক অ্যাট দ্য এন্ডিং অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্সের শেষে আমরা সহজে বুঝবো এর শেষে এরকম একটা বিস্ময়সূচক চিহ্ন থাকবে। তাহলে এইটা দেখেও আমরা বুঝতে পারবো যে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেস এ স্ট্রং ডিজায়ার অর ইমোশন ইজ কল্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা মনের আবেগ, হর্ষ, বিষাদ অর্থাৎ দুঃখ বা আনন্দ প্রকাশ করা হয়, বিস্ময়সূচক কিছু প্রকাশ করা হয়, তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলা হয়। আমরা এই এক্সক্লামেটরি সেন্টেন্সটারও দুটি রূপ পেতে পারি, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। এখন অ্যাফার্মেটিভ রূপের একটা এক্সাম্পল দিলে বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। যেমন আমি হুররে শব্দটা দিয়ে দিলাম। হুররে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। বেশ, বা কী মজার, কী আনন্দের আমরা ম্যাচটিতে জিতেছি। এরপরে নেগেটিভ সেন্সও প্রকাশ করতে পারি আমরা এভাবে, HURRA, এইচ একটা এইচ আছে, আমরা এইচটা লিখে দিচ্ছি। হুররে উই হ্যাভ নট লস্ট দ্য ম্যাচ। বাহ, বা বেশ মজার যে আমরা খেলায় বা ম্যাচটিতে কী করিনি, হারিনি, পরাজিত হয়নি। তাহলে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সেরও দুটো রূপ পেলাম, যে এটা অ্যাফার্মেটিভ রূপে হতে পারে, নেগেটিভ রূপে হতে পারে। এবার আমরা জানবো এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে একটু জেনে নেই। যেমন হোয়াট অথবা হাউ, এই দুটি দিয়ে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স পাই। যেমন হোয়াটের পর এ অথবা অ্যান থাকতে পারে, হাউয়ের পর অ্যাডজেক্টিভ থাকতে পারে, এরপরেও একটা অ্যাডজেক্টিভ থাকতে পারে, তারপর একটা নাউন, এরপরে থাকবে অবজেক্ট বা এক্সটেনশন, আমরা অবজেক্ট ধরে নেই, বা সাবজেক্টও বলা যেতে পারে। শেষে থাকবে আমাদের অক্সিলিয়ারি ভার্ব, একেবারে সব শেষে থাকবে কোয়েশ্চেন মার্ক। আমি একটা এক্সাম্পল দিব এটার, এখানেই দেই। যেমন হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এখানে এ বা অ্যান হতে পারে। যদি আমার এই পরবর্তী অ্যাডজেক্টিভের শুরু যদি হতে কোনো ভাওয়েল দিয়ে অথবা ভাওয়েলের মতো সাউন্ড দিয়ে, তাহলে এখানে অবশ্যই আমরা অ্যান লিখতাম। যেহেতু এন কনসোনান্ট, সুতরাং এই লিখব। এরপরে হাউ দিয়ে, হাউয়ের পরে অ্যাডজেক্টিভ, তারপর একটা নাউন হতে পারে, এরপরে
আমরা অক্সিলিয়ারি ভার্বটা দেখতে পারি সবশেষে বিস্ময়সূচক চিহ্ন। যেমন আমি এর একটা এক্সাম্পল দিই, হাউ নাইস দ্য ম্যান ইজ। তাহলে আমরা কী পাই? হাউ, তারপরে একটা অ্যাডজেক্টিভ পেলাম। আচ্ছা, এরপরে আমাদের একটা আর্টিকেলও আসে এখানে। এখানে এএনও কিন্তু আর্টিকেল, ARTICLE আর্টিকেল। এখানে আমরা নাউনের আগে একটা আর্টিকেল বসাতে পারি। হাউ নাইস দ্য ম্যান ইজ সবশেষে আমাদের অক্সিলিয়ারি ভার্ব, বা এটাকে যদি আমরা মেইন ভার্বও ধরতে পারি। এখন যেহেতু মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাহলে আমরা এখানে ভার্ব লিখে দিতে পারি, ভার্ব। ওকে, তাহলে হাউ নাইস, হোয়াট এ নাইস ওয়ার্ড ইট ইজ, আমি অক্সিলিয়ারি বাদ দিয়ে এটা মেইন ভার্ব হিসেবে ধরে নিলাম। আবার হাউ নাইস দ্য ম্যান ইজ, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে আমি এখানেও মেইন ভার্ব ধরে নিলাম। তাহলে কি হলো? হাউ নাইস দ্য ম্যান ইজ, লোকটা কত সুন্দর বা মজার বা আনন্দদায়ক আমরা যা বলি। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এই পাখিটা কতই সুন্দর। তাহলে এই যে আমার মনের একটা বিস্ময় প্রকাশ পেল, এটাই কি আমার এক্সক্লামেটরি সেন্টেন্স। আর অবশ্যই এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা চিনে নেব এর শেষে, অথবা এক্সক্লামেশনে বোঝানোর জন্য কিছু ওয়ার্ড আছে, যেমন হুররে, ফাই ফাই, এলাস, এই ধরনের টুট টুট, এই ধরনের শব্দের পরে আমরা অবশ্যই কি এই এক্সক্লামেশন মার্ক দেখব। এটা দেখে আমরা সহজেই বুঝে নেব এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আমরা যে জিনিসটা এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে জানলাম, যে এক্সক্লামেটরি সেন্টেন্সের অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এক্সক্লামেটরি সেন্টেন্স হোয়াট বা হাউ এগুলো দিয়েও শুরু হতে পারে। এক্সক্লামেটরি সেন্টেন্সের এছাড়া এক্সক্লামেশন বোঝানোর কিছু ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডগুলোর সাথে সাথে এক্সক্লামেশন মার্ক থাকবে, অথবা সেন্টেন্সের শেষে ভার্বের পরে এক্সক্লামেশন মার্ক থাকবে। এইগুলো দেখলেই আমরা সহজে বুঝে নেব এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার আমি একটু সংক্ষেপে তোমাদের বলে যাচ্ছি। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝবো কি, যে সেন্টেন্সের ভিতরে কোনো প্রশ্ন থাকবে না, কোনো ধরনের বিস্ময় সূচক চিহ্নও থাকবে না, এই দুইটা থাকবে না, কোনো প্রার্থনাও থাকবে না, কাউকে কোনো কিছু করতে আদেশ, উপদেশ, নিষেধ, নির্দেশ এগুলো দেবে না। এগুলো যদি না থাকে তাহলে অবশ্যই সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স সহজে চিনবা, সে সেন্টেন্সের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স হয়তো ভার্ব দিয়ে শুরু হবে, কাউকে কোনো কিছু করতে আদেশ, উপদেশ, নিষেধ, নির্দেশ, নির্দেশনা, প্রস্তাব প্রভৃতি বুঝাবে। এরপর অবজেক্টিভ সেন্টেন্স অবশ্যই ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পাবে। আর এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে একটা বিস্ময়সূচক চিহ্ন থাকবে। এটা ছিল আমাদের সেন্টেন্সের প্রাথমিক যে অ্যাকর্ডিং টু মিনিং, এই মিনিংয়ের দিক থেকে যে সেন্টেন্স কত প্রকার ছিল, 5 প্রকার। সেই 5 প্রকারের আমি বিশদ আলোচনা করার চেষ্টা করেছি। এখান থেকে এরপরে যদি কিছু গ্যাপ থাকে তাহলে সেটা অন্য কোথাও থেকে কালেক্ট করে শিখে নেবে। আর যদি এইটাই মনোযোগ সহকারে শিখতে পারো, জানতে পারো, তাহলে যে কোনো লেখা থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো পরিস্থিতিতে তুমি 5 ধরনের সেন্টেন্স সহজে আইডেন্টিফাই করতে পারবে। আর একটা জিনিস আবারও বলছি, এটা মনে রাখবেই, 5 প্রকারের সেন্টেন্সের 2টা রূপ হতেই পারে, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। আজকে আমি চেয়েছিলাম মূলত নবম ও দশম, যেহেতু তাদের জন্য অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, সেন্টেন্সেস আর কাইন্ডস অফ 3, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই 3টে বিষয় সম্পর্কেও আমি চেয়েছিলাম আলোচনা করতে, কিন্তু সময় অনেক হয়ে গেছে। আজকের মতো এখানেই ক্লাস সমাপ্তি। আমরা পরবর্তী ক্লাসে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সের প্রকারভেদ জানবো। ধন্যবাদ সকলকে। গুড বাই, সি ইউ অ্যাগেইন উইথ এ নিউ টপিক্স।